সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগানোর প্রতিশ্রুতি। স্বচ্ছতার স্বার্থে ট্রাইব্যুনালে সীমিত পরিসরে আপিলের সুযোগ জানালেন আইন উপদেষ্টা। আলোচনার ভিত্তিতেই নেই দল নিষেধের বিধান। শ্রম আইন লঙ্ঘন সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মামলা হাইকোর্টে বাতিল। জয়কে হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান। চলাচলে বিধিনিষেধের প্রতিবাদে মহাখালী সহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অবরোধ, রেল ও সড়ক সংযোগ যোগাযোগ বন্ধ। এবং প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, বলছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। উত্তরণে নির্বাচনী রোডম্যাপে গুরুত্ব। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তিনি। বলেন, আপিলের সুযোগও সীমিত আকারে থাকবে। এ সময় সবার সঙ্গে আলোচনা করেই এ অধ্যাদেশে রাজনৈতিক দল নিষেধের বিধান রাখা হয়নি বলে জানান আইন উপদেষ্টা। ওই তো বলেছি, সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই, আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে। এটা বিচার বিলম্বিত করার শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের 5টি ও মানহানির একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। সকালে এসব মামলা বাতিল করে উচ্চ আদালত। এর আগে গত 11 আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়। তারও আগে গত 7 আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতে দেয়া কারাদণ্ড থেকে খালাস পান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পরে জামিন পেয়েছে সাংবাদিক শফিক রেহমান। সকালে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার এ জামিন মঞ্জুর করেন। একই সাথে এদিন তার পক্ষে খালাসি আবেদন করেন তার আইনজীবীরা। এর আগে সকাল 9:30টায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন শফিক রেহমান। এ বিষয়ে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আদালত আপিলের শর্তে জামিন মঞ্জুর করেছেন। তথাকথিত একটা মামলায় যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় শফিক রহমানের নাম যেন কোথাও না থাকে। আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ 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 আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কিভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে। রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন অটোরিকশা চালকরা।
সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ড্যামরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। রাজধানীর মহাখালী এলাকার রেল ক্রসিংয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অটোরিকশা চালকরা। তাদের এই আন্দোলনের কারণে এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এদিকে কল্যাণপুর, আগারগাঁও, পল্লবী এলাকার সড়কেও আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। তারা পরবর্তীতে সবাই মিরপুর 10 নম্বরে জড়ো হবেন। গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল বিশ্বাস। সজল, এই বিষয়ে সার্বিক চিত্র আমাদের জানাবেন। রেলপথ এবং মহাসড়ক আটকে দিয়ে তারা অবস্থান করছিলেন এবং সেনাবাহিনী আমাদের আগে আত্মহত্যা করছে। আমাদের মায়েরা মুড়ে লড়েছে, আমরা সকাল থেকে কিছুই বলি নাই, সকালে বসে আমরা 3টা ঘন্টা রাস্তায় বসে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে জনতা আসলে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের যদি দেখানোর চেষ্টা করে, বিক্ষুব্ধ জনতারা আসলে এখানে ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। একটা ভবনে, পাশাপাশি দুটো ভবন ছিল এবং দুটো ভবনে তারা আসলে ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। এখানে আসলে পুলিশ অবস্থান করছিল। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পুলিশ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল এবং বিক্ষুব্ধ জনতা যারা তাদের দাবি নিয়ে আসলে রেলপথ এবং মহাসড়ক অবরোধ করেছিল সেখানে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু সেনাবাহিনী আসার পরে আসলে অবস্থাটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় এবং সেনাবাহিনী এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতারা আসলে খবর ফেটে পড়েন এবং তারা ইটপাটকেল এবং অন্যান্য যেসব পাথর যেসব তারা রেল লাইনে খুঁজে পেয়েছিলেন সেগুলো আসলে তুলে এনে তারা ভবনে আক্রমণ চালাচ্ছেন এবং তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা তাদের কাছে যেসব হাতে লাঠি সোটা এবং অন্যান্য যেসব যন্ত্রপাতি আছে সেগুলো নিয়ে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আমরা যদি এদিকে অবস্থান চেষ্টা করি, তারা আসলে ভালো রকমের উত্তেজিত হয়ে গিয়েছেন এবং উত্তেজিত হয়ে তারা ভবনে আক্রমণ করছেন এবং ইট পাটকেল ছুড়ে যাচ্ছেন। আমি দুঃখিত, ক্যামেরাটা আসলে ঘুরে গিয়েছে। বেধড়ক মারপিট করছেন বিক্ষুব্ধ জনতা। সিএনজিটাকে আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে এক প্রকার। তিনি আসলে এই রাস্তাটা পার হতে যাচ্ছিলেন। বিক্ষুব্ধ জনতা আসলে ক্ষোভে ফেটে পড়েছে। এটা শুরু হয়েছে আসলে এখানে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতা আসলে
আসলে কোনো ধরনের যানবাহন রাস্তায় অবস্থান করতে করতে অনেকে অসুস্থ হয়েছে এবং সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মশিউর রহমান সজল। দায়িত্ব নেওয়ার 100 দিন পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তাদের দাবি, অর্থনীতি সহ দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজন নির্বাচনের রোডম্যাপ। পাশাপাশি রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে করতে হবে ফ্যাসিবাদের দোষরমুক্ত। ক্ষমতা দীর্ঘায়িত না করে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পথে হাঁটবে বলেও প্রত্যাশা করেন নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গেল ৮ আগস্ট শপথ গ্রহণ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। শপথের পরপরই রাষ্ট্র ব্যবস্থাকে জনমুখী করতে রাষ্ট্র কাঠামো সহ বিভিন্ন খাতের সংস্কারে বেশ কিছু উদ্যোগ নেয় তারা। দায়িত্ব নেয়ার 100 দিনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামীর পরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। তবে 100 দিন পেরিয়ে গেলেও দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনজীবনে প্রভাব ফেলে এমন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে দৃশ্যমান সফলতা দেখা যায়নি। সরকারের 100 দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করেছেন যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা সাইফুল হক। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব না থাকলেও বাধা রাজনৈতিক অভিজ্ঞতা ও সক্ষমতার ঘাটতি। সরকার তারা যে মানুষের প্রত্যাশা অনুসারে যে কাজ করতে পারছে না, তার বড় কারণ তাদের তো ওই পলিটিক্যাল অথরিটি, যেটা তাদের একটা নৈতিক অথরিটি আছে, মোরাল অথরিটি আছে, কারণ আমরা সবাই তাদেরকে সমর্থন যুগে যাচ্ছি, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, সমাজের সকল অংশ। কিন্তু একটা স্টেটকে ফাংশন করানোর জন্য যে ধরনের অথরিটি, অভিজ্ঞতা, মেকানিজম দরকার, সেটা এই ধরনের একটা ব্যক্তিবর্গের সমন্বয়কে নিয়ে সেটা তাদের পক্ষে আসলে সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ব্যাপক সংস্কারে হাত দিলেও তা বাস্তবায়ন একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়। সকল সংস্কার কার্যক্রমের জন্য হয়তো আমরা সুপারিশমালা প্রণয়ন করতে পারবো, কিন্তু বাস্তবায়ন একটা দীর্ঘ প্রক্রিয়া, যেটার জন্য একটা নির্বাচিত সরকারই লাগবে, নির্বাচিত সংসদ লাগবে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে 3 মাস পার হয়েছে, লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার রোডম্যাপ যদি ঘোষণা না হয়, বাজার পরিস্থিতির উন্নতি হবে না, সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে না, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের পরিস্থিতির উন্নতি হবে না। সুতরাং আমরা দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই, যার মধ্য দিয়ে জনগণ আশ্বস্ত হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে চাচ্ছি এবং অতি শীঘ্রই যাব। 3 মাসেও প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদের দোষরমুক্ত করতে না পারাকে সংকট হিসেবেই দেখছেন তিনি। এবং দেশে বিদেশে বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যাতে করে অন্তর্বর্তী সরকার সফল না হয়। সেই প্রচেষ্টা প্রথম থেকে চালু ছিল, এখনো আছে। তো এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আহ্বান করব অন্তর্বর্তী সরকার যেন আরও একটু
সাবধান হয়, আরো একটু সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করে। সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে একটি নির্বাচনী রোডম্যাপ জরুরি বলেও মনে করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যত দ্রুত নির্বাচিত সরকারের দিকে আমরা যেতে পারি ততই মঙ্গল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিমানের কর্মকর্তাদের সন্তানেরা আবেদন করার যোগ্য হলেই ছাড়া হয় নিয়োগ বিজ্ঞপ্তি। ফ্লাইং আওয়ার কম থাকলেও পাইলট সিলেকশন তালিকায় তাদের রাখা হয় উপরে, আর অভিজ্ঞদের বাদ দেওয়া হয় নানা অজুহাতে। পতিত স্বৈরাচারের আমলে তৈরি হওয়া এ সিন্ডিকেট এবার আদালতের রিটের জবাব না দিয়ে ক্যাডেট পাইলট নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ দিয়েছে। জানা গেছে এবারও 6 জন বিমান কর্মকর্তার সন্তানদের নিয়োগ দিতে সরব সিন্ডিকেট। নিয়াজ মোর্শেদ জানাচ্ছেন বাকিটা। ট্রেনিং শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে পাইলট হিসেবে জয়েন করেন এই ভুক্তভোগী। গত বছর বিমানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরি ছেড়ে শুরু করেন প্রস্তুতি, কিন্তু সে আশায় গুড়োবালি করে দেয় সিন্ডিকেট চক্র। বিজ্ঞপ্তি দিলেও ডাকা হয়নি কোনো প্রার্থীকে, আর বাতিল করার ঘোষণাও দেয়নি বিমান। এটার ক্যান্সেলেশনের কোনো বিজ্ঞাপন ছিল না, কোনো নোটিফিকেশন ছিল না, কিচ্ছু ছিল না। 2024 এপ্রিলে ফের নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিমান। এবারও আবেদন করেন এই ভুক্তভোগী সহ বেশ কয়েকজন অভিজ্ঞ পাইলট, কিন্তু যোগ্যতা থাকার পরও মেলেনি সাইকোমেট্রিক ও সাইকোঅ্যাক্টিভ পরীক্ষার ডাক। ভুক্তভোগীরা অভিযোগ করেন আন্তর্জাতিক মানসম্পন্ন জিইডি সার্টিফিকেটের সাবজেক্ট উল্লেখ নেই বলে তাদের বাদ দেওয়া হয়। জিইডির যে সায়েন্সের মধ্যে হচ্ছে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একসাথে করা, এইটা নিয়ে তারা বলতেছে যে না, সার্টিফিকেটে নাকি আলাদা করে লিখতে হবে সায়েন্স, ফিজিক্স। এটা কি কখনো সম্ভব? খালি ফিজিক্স লিখতে তো আমার বায়োলজিও লিখতে হবে। সেপ্টেম্বরে আদালতে রিট করেন ভুক্তভোগীরা। রিটে এই 8 ভুক্তভোগী পাইলটের পদসংখ্যা শূন্য রাখার নির্দেশ দেয় আদালত। ভুক্তভোগীরা অভিযোগ করেন বিমানের পাইলটদের ছেলে মেয়ে ও আত্মীয়দের নেয়ার জন্যই এই অজুহাত আর অনিয়মের আশ্রয় নিয়েছে কর্তৃপক্ষ। সিলেক্টেড হয়ে গেল, হ্যাঁ, তার মানে কি আপনার 11টা পোস্ট ফুলফিল হয়ে গেল, আর 11টা পোস্ট যদি ফুলফিল না হয় তাহলে কি হইল? নিচে পজিশন বেশি থাকলো, তার মানে তার ছেলের ঢোকার চান্স বেশি। অভিযোগের এই সত্যতা বেরিয়ে আসে দেশ টিভির অনুসন্ধানে। এবারের নিয়োগে আবেদন করেছে বিমান কর্মকর্তাদের ছেলে মেয়ে ও স্ত্রী সহ 6 জন। ক্যাপ্টেন ইশতিয়াকের ছেলে সাদিক হোসাইনের ফ্লাইং আওয়ার কম ও ট্রেনিংয়ে ভালো ফলাফল না থাকলেও সাইকোঅ্যাক্টিভ ও সাইকোমেট্রিক টেস্টে জায়গা পায় প্রথম স্থানে, আর দ্বিতীয় নম্বর তালিকায় জায়গা পায় বুশরা সিদ্দিকা, যিনি ফার্স্ট অফিসার আব্দুল কাদের চৌধুরীর স্ত্রী। আরও রয়েছে ক্যাপ্টেন SM বেলালের ছেলে ও ফার্স্ট অফিসার রাফসানের ছোট ভাই মোহাম্মদ শাহেক। এছাড়া ক্যাপ্টেন হাসনাইন চৌধুরীর মেয়ে সামরিন চৌধুরী ও ক্যাপ্টেন শাহ শাহেদ ইকবালের মেয়ে তাসফিয়া ইকবালও। এরই মধ্যে আদালতের নির্দেশ উপেক্ষা করে 23 নভেম্বর লিখিত পরীক্ষার জন্য ডাক পেয়েছে 5 জন। রিটকারী আইনজীবী বলছেন আদালতকে কোনো জবাব না দিয়ে শূন্য পদে বহাল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিমান একটা অজুহাতে যে তাদের সার্টিফিকেটে ফিজিক্স লেখা নাই, যেটা কখনো সার্টিফিকেটে লেখা থাকে না ওদের ডিগ্রির সঙ্গে। তো তারপরে কোর্ট এটা স্যাটিসফাই হয়ে আমাদেরকে রুল দিয়েছিলেন 4 সপ্তাহ, আর 8টা পদ ভ্যাকেন্ট রাখতে বলেছিলেন এই পিটিশনারদের জন্য। এখন যদি ওদের জন্য পদ খালি না রাখে, অর্থাৎ কোর্টের আদেশ যদি ভায়োলেট করা হয়, তখন আমরা অবশ্যই সেই ব্যাপারে ব্যবস্থা নেব, আমাদের ক্লায়েন্টের সঙ্গে কথা বলব। আর এসব অনিয়মের মূল হোতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন ইশতিয়াক, ডিরেক্টর অ্যাডমিন মতিউল ইসলাম চৌধুরী, বর্তমান এমডি ডক্টর শফিকুর রহমানের শ্যালক ক্যাপ্টেন তাপস। তবে এসব অভিযোগের বিষয়ে বিমানের এমডি ডক্টর শফিকুর রহমানের কাছে গেলে তার দেখা পাওয়া যায়নি। বারবার চেষ্টা করেও তাকে ফোনেও পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চলাচলে বিধিনিষেধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ। সেখানে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে, কি বলছেন রিকশা চালকেরা? পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার? জি, যেমনটি আপনি বলছেন, আসলে গতকাল থেকে কিন্তু এই ব্যাটারি চালিত অটো রিকশা চালক যারা আছেন তাদের এই আন্দোলনটা কিন্তু চলছে, এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকেও ঠিক একইভাবে এই আন্দোলন চলমান রয়েছে। আমরা যদি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গার খবর আপনাকে জানানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখেছি মিরপুর, আগারগাঁও,
মহাখালী, রামপুরা সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিকশা চালক রয়েছে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের যে মূল দাবির যে প্রেক্ষিতে সেটি হচ্ছে যে রাজধানীর প্রধান সড়কগুলোতে হাইকোর্টের মাধ্যমে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বন্ধ করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে এই বন্ধের দাবিতে কিন্তু তারা আন্দোলন চালাচ্ছে। তাদের দাবি, তাদের এই যে প্রধান সড়কগুলো তাদের চলাচল বন্ধ হলে সেক্ষেত্রে তাদের আয় কমবে। কিন্তু অন্যদিকে কিন্তু আমরা প্রেক্ষাপট ভিন্ন দেখেছি, সেক্ষেত্রে সাধারণ মানুষের যান চলাচলে কিন্তু ব্যাপক বিঘ্ন ঘটছে। অর্থাৎ রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একেবারে যানজটে স্থবির হয়ে আছে এবং গাড়ি ঘোড়া একেবারেই চলছে না। আজকের যে আন্দোলনের সূত্রপাত সেটি মূলত মহাখালী থেকে শুরু হয়েছে। মহাখালীতে আমরা দেখেছি রেল লাইন অবরোধ করা হয়েছে এবং সেই অবরোধের পরই কিন্তু আমরা দেখেছি সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে একসাথে এখানে অন্যান্য যে জায়গাগুলো সেগুলোতে রাত সকাল 10টার পর থেকেই আন্দোলন বিভিন্ন জায়গায় চালু হয়েছে। এবং সেক্ষেত্রে যদি আমরা একটু সড়কগুলো দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে সকালে মহাখালী পরিদর্শন করেছি, সেখানেও দেখেছি পুরো চারিদিকে একই অবস্থা, যানজটে স্থবির হয়েছে। এবং এখন এই মুহূর্তে আমরা রামপুরার সামনে অবস্থান করছি, সেখানে একই অবস্থা দেখতে পাচ্ছি, কোনো গাড়ি চলছে না একেবারে। অর্থাৎ দেখতে চাই তো অটোরিকশা চালক তারা কিন্তু আন্দোলনের কারণে পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে আছে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে আজকের যে দিন অর্থাৎ বুধবার কারণে যে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং যারা অফিসগামী যারা রয়েছে তারাও কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে। অর্থাৎ এই যে অবস্থা এটি কিন্তু পুরো রাজধানীকে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি করে দিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই সাইডটাতে, অর্থাৎ উত্তরাগামী যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা বাস কিন্তু একদম বন্ধ হয়ে আছে, দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তার যানজট অবস্থা রয়েছে। আমরা কয়েকজনকে একটু দেখানোর চেষ্টা করবো এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে কতক্ষণ যাবত তারা এইখানে রয়েছে, একটু কতক্ষণ যাবত ধরে এবারে যানজটে আছে। আমি আসসালামু আলাইকুম, আমি আসি প্রায় ঘন্টাখানিক হবে। 1 ঘন্টা ধরে এই অটোরিকশাওয়ালাদের দাবি দেওয়ার কারণে এই যে অবস্থা আন্দোলনের অবস্থা সেটিকে যদি আমরা দেখানোর চেষ্টা করবি। সড়ক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনায় গাজীপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। এতে নবীনগর চন্দ্রা সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। জানা যায় বৃহস্পতিবার সকাল 6টার দিকে গাজীপুরের চন্দ্রাবতী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় নরমাল ফ্যাশন লিমিটেডের এক নারী শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পরপরই ওই কারখানার শ্রমিকেরা নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে যায় যাত্রীরা। অন্যদিকে জিরানি এলাকায় বুধবার ওকোটেক্স নামে একটি কারখানায় এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এরপর থেকেই বিক্ষোভ শুরু করে ওই কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবারও এই ঘটনাকে কেন্দ্র করে জিরানি এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকেরা।